আমরা এখন আছি উত্তরাখণ্ডে, চলেছি বদ্রীনাথের পথে। দেখুন, আমরা এখন পৌঁছে গেছি বদ্রীনাথ ধামে এবং বদ্রীনাথের মন্দির দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, আর আমাদের পিছনেও দেখুন লম্বা লাইন। জানি না কখন মন্দির দর্শন হবে। এখন বাজে বিকাল 6:30। মন্দিরের গেটের একদম সামনে চলে এসেছি। ভিড় প্রচণ্ড। এখন বাজে সন্ধ্যা 7:30। মন্দির দর্শন করে এইমাত্র আমরা বেরিয়ে এলাম। এখনও প্রচুর লম্বা লাইন। সেই সকাল 10:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর এই সন্ধ্যা 7:30টার সময় মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এক অন্য অভিজ্ঞতা। সমস্ত অভিজ্ঞতার কথা ডিটেল জানাবো। আমরা এখন আছি মানাগ্রামে, আর এই যে দেখছেন এটি হচ্ছে মানাগ্রামের সেই বিখ্যাত জায়গা যেখান দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গের রাস্তায় গিয়েছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে গেছে বাসুধারা ফলসের দিকে। এখন আমি ব্রেকফাস্ট করছি মানাগ্রামের একটা খুব সুন্দর রেস্টুরেন্টে, যার অবস্থানটা দেখুন ঠিক অলকানন্দার পাশেই। অসাধারণ ভিউ। দেখলেন আমাদের ভ্রমণের বিশেষ কিছু মুহূর্ত, তবে পুরোটা দেখুন, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এই ভিডিওতে বদ্রীনাথ ধাম এবং মানাগ্রামের বিভিন্ন ইনফরমেশন আপনাদের তুলে দেব। কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, খরচ কত, কোথায় থাকবেন, সমস্ত বিষয়। আর তার সাথে সাথে অবশ্যই কি কি অসুবিধা আছে সেগুলো তুলে ধরবো। না, কোনো অতিরঞ্জিত কোনো জিনিস দেব না। আপনারা সহজে নিজেরা যদি ভ্রমণ করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন। খুব সুন্দরভাবে আপনারা অনেক তথ্য জেনে যাবেন। এরপর আসছি বদ্রীনাথ কিভাবে যাবেন। হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব 300 কিলোমিটার। এই রাস্তাটা যাওয়ার জন্য আপনি শেয়ার গাড়ি, বাস অথবা আলাদা প্রাইভেট কার ভাড়া করে যেতে পারেন। হরিদ্বার থেকে টানা গেলে সময় লাগবে 12 থেকে 15 ঘন্টা। তবে এই রাস্তাটা পুরোটা একদিনে কভার না করে মাঝে কোনো একটা জায়গায় ব্রেক নিয়ে যাওয়াটাই বেটার। তবে বাসে গেলে মাঝে বেশ কয়েকটা দেখার জায়গা আছে, সেইগুলোতে বাস দাঁড়াবে না। এই রাস্তাটা ব্রেক জার্নি করে গেলে শ্রীনগর বা রুদ্রপ্রয়াগে থাকতে পারেন। এছাড়া রুদ্রপ্রয়াগের কিছুটা আগে ধারীদেবী মন্দিরের একদম কাছেই একটি ভারত সেবাশ্রম আছে, এখানেও থাকতে পারেন। আর তার ডিটেল আমি পরে দিয়ে দিচ্ছি। জায়গাটি ভারী সুন্দর। হরিদ্বার থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে 2 দিন আগে। গত পরশু দিন আমরা উখিমঠে এসে পৌঁছাই, গতকালকে তুঙ্গানাথ ট্রেক করি, আর আজ আমরা উখিমঠ থেকে চলেছি বদ্রীনাথ। আমরা রেডি হয়ে গেছি, আমাদের লাগেজপত্র গাড়িতে উঠে গেছে। এবার আমাদের যাত্রা শুরু হবে। আমরা এখন মন্দাকিনী নদীর পাড় দিয়ে রুদ্রপ্রয়াগের দিকে এগিয়ে চলেছি। দেখুন, এখানে মন্দাকিনীর ওপর ছোট্ট একটা ব্যারেজ আছে, আর এই মন্দাকিনী নদীটা রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মিশেছে। আর এই যে ছোট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পেরিয়ে কেদারনাথের দিকে যাওয়া যায়। আগের রাত্রে যাওয়ার সময় এখানে প্রচণ্ড জ্যামে আমরা আটকে গিয়েছিলাম। কেদারনাথ থেকে যারা বদ্রীনাথ যাবেন তারা এই কোন ব্রিজটা পার হওয়ার পর আমরা যে পথে যাচ্ছি এই সেম পথেই বদ্রীনাথ যেতে হবে। উখিমঠ থেকে বদ্রীনাথের দূরত্ব 200 কিলোমিটার। উখিমঠ থেকে প্রথমে রুদ্রপ্রয়াগ যাব, দূরত্ব 50 কিলোমিটার। তারপর সেখান থেকে বদ্রীনাথ যাব। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমরা যে পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির তুঙ্গানাথ যে ট্রেক করলাম, সেই ট্রেকের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আর তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একবার অবশ্যই দেখে নিন, ভিডিওটা ভীষণ ভালো হয়েছে। এবং তার সাথে উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির নিয়েও খুব সুন্দর কিছু ক্লিপস আছে। পাহাড়ি রাস্তায় নদীর পাশ দিয়ে যাবার সময় মাঝের মধ্যেই মনে হয় একবার নদীতে নেমে কিছুটা সময় কাটাই, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। আজ সেই সুযোগটা চলে এসেছে। আমাদের আর্টিকা গাড়িটা সামান্য একটু প্রবলেম হয়েছে, সেটা মিস্ত্রির কাছে একটু চেক করে নিচ্ছে, আর সেই ফাঁকে আমরা এই মন্দাকিনীতে চলে এসেছি। বেশ ভালো লাগছে কিছুটা সময় মন্দাকিনীর সাথে সময় কাটাতে। আমরা এগিয়ে চলেছি রুদ্রপ্রয়াগের দিকে।
এখানে ট্রাফিক পুলিশ সোজা রাস্তাটা যাওয়ার পথটা আটকে দিল, যার ফলে মন্দাকিনী নদীটা পেরিয়ে আমরা রুদ্রপ্রয়াগের বাইপাসটা ধরলাম। এই বাইপাসটা ধরার ফলে আমাদের অনেকটা প্রায় 15 থেকে 16 কিলোমিটার ঘুরে যেতে হবে। সোজা চলে গেলে কিছুটা সুবিধা হতো। আর মন্দাকিনী নদীটা আর কিছুটা এগিয়ে গিয়েই অলকানন্দার সাথে মিশছে। রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি বদ্রীনাথের দিকে। এখন মে মাসের শেষ সপ্তাহ, পাহাড়ের ঠান্ডা বলে কিছুই নেই, প্রচণ্ড গরম। বিশেষ করে যেসব শহরগুলো আমরা পেরিয়ে আসছি সেখানে রোড জ্যামের ফলে এতটাই গরম লাগছে যে মনে হচ্ছে এসিটা চালিয়ে দিলে ভালো হয়। আমরা এখন যে পথে যাচ্ছি ফেরার সময় ওই সেম পথেই ফিরতে হবে, অর্থাৎ 300 কিলোমিটার ব্যাকে জার্নি করতে হবে। কেউ যদি মনে করেন যে একটু অন্যভাবে ঘুরবো তাহলেও সেটা সম্ভব। এই কর্ণপ্রয়াগ থেকে সোজা চলে যেতে পারেন কুমায়ুন হিমালয়ে, অর্থাৎ কর্ণপ্রয়াগ থেকে কৌশানী, মাত্র 100 কিলোমিটার রাস্তা। কৌশানী, আলমোড়া, রানীক্ষেত এইগুলো ঘুরে নৈনিতালে পৌঁছে যান। আবার নৈনিতাল থেকে ব্যাক করতে পারেন। একটু অন্য রকমের জার্নি। এই আইটেনারিটা অনেকে যে ফলো করেন এমন নয়, কিন্তু কেউ যদি মনে করেন একটু অন্যভাবে ঘুরবো তাহলে করতে পারেন, খারাপ নয় এই আইটেনারিটা। এখন আমরা যোশীমঠ পৌঁছাইনি, আর যোশীমঠ পেরিয়ে তারপর বদ্রীনাথ যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আর এমনি এই সময়টা প্রচণ্ড ভিড়ভাট্টা আছে, বদ্রীনাথে গিয়ে হোটেল পাওয়াটা একটু সমস্যা হতে পারে, আর এমনি খুব কস্টলি হবে এই সময় ওখানে। তাই ঠিক করলাম যোশীমঠের আশপাশে কোথাও থেকে যাব। রাস্তা যেতে যেতে কয়েকটা হোটেল আমরা দেখতে লাগলাম। তো যোশীমঠ ঢোকার বেশ কিছুটা আগে আমরা এই হোটেলটার সামনে দাঁড়ালাম এবং এই হোটেলের রুমগুলো বেশ পছন্দ হয়ে গেল। তাই আজকে ঠিক করলাম এখানে নাইট স্টে করব। আর হোটেলের রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর। আমাদের তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো হোটেলের রুমগুলো একবার দেখে নিন। এই রুমটা তো খুবই সুন্দর এবং বেশ বড়। দুটো সিঙ্গেল বেড এবং একটা ডবল বেড আছে। আর এটি হলো ওয়াশরুম, বেশ বড় সড়ো ওয়াশরুমটা। আর এর উইন্ডো ভিউটা অসাধারণ, একবার দেখে নিন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই 3টে রুমের জন্য 6000 টাকা ভাড়া লেগেছে। আমরা এই বিকালে বা সন্ধ্যার সময় এলাম, আর কাল খুব ভোরেই এখান থেকে চলে যাব। গুড মর্নিং ফ্রম জ্যোতির্মঠ। যদিও এখনও পুরোপুরি মর্নিং হয়নি, একদম ভোর। পাহাড়ের ওপার থেকে সূর্যের আলোর ছটাটা কি সুন্দর বেরিয়ে আসছে। আমরা কাল এখানে ছিলাম যোশীমঠের কিছুটা আগে। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব 43 কিলোমিটার। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে আমরা 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এই যানজটটা এড়ানোর জন্যই খুব ভোর ভোর বেরিয়েছি, কিন্তু তাতেও যোশীমঠের মধ্যে কিছুটা যানজট তো লেগেই গেল। আমরা যোশীমঠ পেরিয়ে চলে এসেছি। যানজটের জন্য প্রায় 40 থেকে 45 মিনিট টাইম আমাদের নষ্ট হলো।
আশা করি আর যানজটের মধ্যে পড়তে হবে না। দেখুন, বদ্রীনাথ থেকে ফেরার গাড়ির লাইন। তবে এখানে শুধু বদ্রীনাথ নয়, শিখদের অত্যন্ত পবিত্র তীর্থস্থান হেমকুণ্ড সাই বা গোবিন্দঘাট থেকে প্রচুর গাড়ি আসছে। রাস্তায় দেখছি প্রচুর শিখ ধর্মের মানুষ সেখানে যাচ্ছেন এবং আসছেন। তো বদ্রীনাথ এবং গোবিন্দঘাট থেকে প্রচুর গাড়ি আসছে। এখন সকালের দিকে বদ্রীনাথগামী গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে এবং পাশে দেখুন ফেরার গাড়িগুলোকে সব আটকে রেখে দিয়েছে। আমরা এখন বিষ্ণুপ্রয়াগে এসে উপস্থিত হয়েছি। আর এই বাঁদিক থেকে যে নদীটি আসছে এটা হচ্ছে অলকানন্দা, আর সোজা যে নদীটি আসছে সেটা হচ্ছে ধৌলিগঙ্গা। আর এই বিষ্ণুপ্রয়াগ হচ্ছে উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ। যদিও আমরা যে রাস্তায় আসছি 4টে প্রয়াগ অলরেডি পেরিয়ে চলে এসেছি। প্রথমে দেবপ্রয়াগ, তারপর নন্দপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ, তারপর কর্ণপ্রয়াগ, আর এটি হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এখানে একটা চেকপোস্টে আমাদের গাড়িটা থেমে গেল। এখানে রেজিস্ট্রেশন চেকিং হবে। 10 মিনিটের মধ্যে চেকিং হয়ে গেল। আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এই রেজিস্ট্রেশনের ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। উত্তরাখণ্ডের 4 ধাম এছাড়া হেমকুণ্ড সাই, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এইসব জায়গাগুলো যেতে হলে আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। কোনো চার্জ লাগে না, কিন্তু রেজিস্ট্রেশনটা অবশ্যই করার দরকার। অফলাইনেও হবে, কিন্তু অনলাইনে যদি আগে থেকে করে আনা হয় তাহলে কিছুটা সুবিধা হবে। আমরা এখন গোবিন্দঘাটের ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়া হয়। পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে অনেকেই ভাবেন যে সেখানকার রোড কন্ডিশন কেমন। তো আমরা 4 দিন পাহাড়ে জার্নি করছি। তো টোটাল যে রাস্তাটা কভার করলাম সেটা কম নয়, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি বা বেশি হবে। এই টোটাল রাস্তার বেশিরভাগটা খুবই ভালো। দু একটা জায়গায় এখনও কাজ চলছে বা কোনো জায়গায় হয়তো ধস নেমেছে, সেগুলোকে রিপেয়ারিং চলছে। এই সমস্ত টুকটাক কিছু জায়গা ছাড়া টোটাল রাস্তাটা খুবই ভালো। বেশিরভাগটাই হচ্ছে 2 লেন রাস্তা, আর প্রচুর পরিমাণে টানেল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। হয়তো আরও কয়েক বছর পর বিভিন্ন রুটের ডিস্ট্যান্সগুলো অনেকটা কমে যাবে। আরেকটা কথা বলি, ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত যে রেল লাইনের কাজ আর সেটাও জোর কদমে চলছে। তো আর কয়েক বছর পর ট্রেনেও রুদ্রপ্রয়াগ পর্যন্ত চলে আসা যাবে। এটি হচ্ছে বদ্রীনাথ শহরের প্রবেশের গেট, অর্থাৎ আমরা বদ্রীনাথের একদম কাছেই চলে এসেছি। দেখুন, বদ্রীনাথ শহরের মধ্যে ঢুকে পড়েছি। এই বাঁদিকে যে গেরুয়া রঙের বিল্ডিংটা দেখছেন, এটা ভারত সেবাশ্রমের থাকার জায়গা। খুবই ভালো জায়গা, এখানেও থাকতে পারেন। আমরা একটু ভিতরের দিকে এগিয়ে চলে যাচ্ছি, যেখান থেকে মন্দিরটা হেঁটেই যাওয়া যায় এরকম ডিস্টেন্সে আমরা থাকবো ঠিক করেছি। এবং আমাদের গিয়ে হোটেলটা আগে দেখতে হবে কোথায় হোটেল পাওয়া যায়। প্রচণ্ড ভিড়, হোটেল পাওয়াটাই এখন একটু চাপের।
বেশ কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা এই হোটেলটা পেলাম। হোটেলের কোয়ালিটি মাঝামাঝি, কিন্তু রেটটা অনেকটা হাই। 1000 টাকা পার হেড নিচ্ছে, অর্থাৎ 9 জনে 9000 টাকা লাগছে। এ দেখুন এই রুমটা দিয়েছে, এখানে একসাথে দুটো রুম আছে, একটায় 2 জন শোয়া যাবে আর একটায় 3 বেডেড রুম আছে, এটা 3 জন থাকা যাবে। আর একটা রুম আছে যে রুমটায় 4 জন ভালোভাবে থাকা যাবে, বেশ বড় বেড আছে, সেখানে 4 জন এমনকি 5 জন 6 জন পর্যন্ত থাকা যেতে পারে। এক রাতের জন্য 9000 টাকা নিচ্ছে, কিন্তু রিসেপশনে আমরা একটু কমানোর চেষ্টা করি, ওরা কিছুতেই কমায় না, কারণ ওরা নিজেরাই বলছে এখন রেট অনেকটা হাই আছে। এই 1 সপ্তাহ আগেও এই 3টে রুম 6000 টাকাতে আমরা ভাড়া দিয়েছি, বা এর থেকে কমেও আমরা ভাড়া দিই, কিন্তু এখন রেট কমানো যাবে না। आपको 5 बेड दिखाया ना कल 6000 में, आज 5000 बोल रहे हैं, आप गलत थोड़ी बोल रहे हैं। तो मैं तो वही बोल रहा हूँ, आप 8000 कर लीजिए ना। उसमें अब मैं बोल तो रहा हूँ एक 4 और एक 3 ले लीजिए। पार्किंग वगैरह है आपकी? 6 महीने में कराते हैं। बिल आ रहा है 12 लाख रुपए लाइट का, 6 लाख रुपए पानी का आ रहा है, कहाँ से आएगा? बताओ ना, आजकल 1200 रुपए बेड चल रहा है। और अगर यही रूम आपको, ये सूर्या और जो मनीषा और पूछे को, यही रूम आपको 13-14 हजार के उसमें हेर फेर बैठेंगे दोनों रूम। हम आपकी अपनी तरफ से तो गलत नहीं कह रहे हैं, आपको दिखा भी दिया हमने कि 6000 रुपये का, जो आपको अभी 5000 का लगाया वो कल ही की डेट में 6000 का लगाया हो, तो सर अब इससे ज़्यादा कर क्या सकते हैं? आपको बताओ, अपनी जेब से देंगे नहीं। এই হোটেলটার পাশেই GMVN যাত্রীনিবাস, সেখানেও প্রথমে গিয়েছিলাম, কিন্তু অ্যাডভান্স বুকিং যেহেতু ছিল না তাই সেখানে হলো না। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কিছুটা হেঁটে যেতে হবে, হয়তো 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। আর ভোরবেলা যখন বেরোই তখন আমরা স্নান করে বেরিয়েছিলাম, ফলে এখানে এসে স্নান করার আর সমস্যা নেই। তবে আমাদের মধ্যে 2 জন আছে যারা এখানে প্রথমে কুণ্ডে চান করবে, যেটা একটা উষ্ণ প্রসবন, তারপর তারা পুজো দেবে বলে ঠিক করেছে, তাই তারা স্নান করতে চলে গেল। আর আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তবে লাইন হচ্ছে শুনে আগে আমাদের কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা লাইনে দাঁড়িয়েছে। আর আমরা হোটেলের পেমেন্ট করে একটু দেরি হলো, আমরা আধ ঘন্টা পর যাচ্ছি। এই যে অলকানন্দার উপরে এই ব্রিজটা আছে, এই ব্রিজটা পেরিয়ে ওপারে যেতে হবে। মন্দিরটা ওই বাঁ দিকে দূরে একটু দেখা যাচ্ছে। আমরা পূজার জন্য কিছু সামগ্রী কিনে নিয়েছি, ব্যাগের মধ্যে আছে। আর লাইনের একদম শেষের দিকে এগিয়ে যাচ্ছি, মন্দিরের ঠিক উল্টো দিকে। আর এই বাঁ দিকে যে লাইনটা আছে এটা মন্দিরের দিকে যাচ্ছে। দেখুন অলকানন্দা নদীটা, আর ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে এইমাত্র আমরা পেরিয়ে এপারে এলাম। আমরা হেঁটে যাচ্ছি তো যাচ্ছি, অনেকটা পিছনে লাইন, দেখি কোথায় শেষ হয়। দেখুন একদম শেষে আমরা চলে এসেছি। এখানে আমাদের বন্ধুরা দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে আমরা দাঁড়ালাম। বিশাল লম্বা লাইন, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে আছি। কতক্ষণে লাইনটা যে পৌঁছাবে সেটা বুঝতে পারছি না। তো এখন বাজে মোটামুটি সকাল 10:30, মানে আমরা 10:30টায় দাঁড়িয়েছি, কিছুক্ষণ হলো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লাইনটা, কতক্ষণে শেষ হবে আমি জানি না, বা কখন মন্দিরের কাছে পৌঁছাবো সেটাও জানি না। এখন দুপুর 2:30-3টে বাজছে, সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে টুকটাক খাবারের দোকান আছে, সেখান থেকে কিছু খাবার কিনে আমরা খেয়ে নিচ্ছি। আর এখনও লাইন বিশেষ এগুচ্ছে না, তার কারণ দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, 4টের পর আবার মন্দির খুলবে। আমরা অনেকটাই এবার এগিয়ে এসেছি, কিন্তু সূর্যের আলোটা কমতেই ঠান্ডাটা বেশ বেড়ে গেছে এবং তার সাথে বেশ হাওয়া দিচ্ছে। মন্দির এখনও অনেকটাই দূর। এখন 6টা বাজছে, এখন মন্দিরের একদম কাছে এসে পৌঁছেছি, কিন্তু এখনও মন্দিরে প্রবেশ করতে পারিনি। সামনেটা দেখুন প্রচণ্ড ভিড়। প্রথমে একটা লাইন আসছিল, তারপর সেটা থেকে 2টো হয়, আর এইখানটাতে একসাথে সমস্ত মানুষ ভিতরে ঢোকার চেষ্টা করছে। ফলে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় যা ভিড় হচ্ছে, কেউ পড়ে গেলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা আছে। আমরা মন্দির দর্শন করে এইমাত্র বেরোচ্ছি।
মন্দির চত্বরের মধ্যে এটা একটা উষ্ণ প্রসবন। এখানে স্নান করে মন্দিরে পুজো দেওয়ার একটা রেওয়াজ আছে। আজ সারাদিন খালি পায়ে এই এতটা রাস্তা হেঁটেছি এবং দাঁড়িয়ে থেকেছি, পায়ে যথেষ্ট ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ এই গরম জলে পাটা দিয়ে রাখলাম, বেশ আরাম বোধ হচ্ছে এখন, আর সেই পায়ের ব্যথাটাও কিছুটা কমে যাচ্ছে। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ মে মাসের একদম প্রথম দিকে বদ্রীনাথ মন্দিরের দরজা সকলের জন্য ওপেন হয়, আর দেওয়ালি বা ভাইফোঁটার 2-3 দিন পর এই মন্দির আবার বন্ধ হয়ে যায়। পুরো শীতকালটা মন্দির বন্ধ থাকে। মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। সেই সকাল থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো এখন শরীরটা বেশ টায়ার্ডও লাগছে। সারাদিন সেভাবে ভালো করে খাওয়াও হয়নি। আমরা মার্কেটের কাছে এসে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকলাম রাত্রের খাবার খাওয়ার জন্য। পনির এবং তন্দুরি রুটি নিয়েছি। আজ খুব সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, আজ যাব মানা গ্রামে। এখন আমি চলে এসেছি আমাদের হোটেলের ছাদে। দেখুন ছাদ থেকে চারপাশের ভিউটা। যদিও ওয়েদারটা আজকে অতটা পরিষ্কার নয়, কাল ওয়েদারটা ভীষণ পরিষ্কার ছিল, আজকে একটু কুয়াশা ভাব আছে। আমরা হোটেলে চেক আউট করে গাড়িতে মালপত্র তুলে নিয়েছি। এবার মানা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। বদ্রীনাথ থেকে মানা গ্রামের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমাদের গাড়ি আছে, তাই গাড়ি করেই আমরা চলে যাচ্ছি। আর আপনাদের যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে এখানে অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। পার হেড 50 টাকা লাগবে যেতে। গাড়ি মানা গ্রামের যাওয়ার গেটের কাছে নামিয়ে দেবে। আমাদের গাড়িটা এখানে এসে পার্ক করলো, তারপর আমরা কিছুটা হেঁটে মানা গ্রামের প্রবেশ পথের দিকে এগিয়ে চললাম। এটি হলো মানা গ্রাম প্রবেশের গেট। মানা গ্রাম ভৌগোলিক এবং পৌরাণিক উভয় দিক দিয়েই গুরুত্বপূর্ণ। তার কারণ এটি হলো ভারত এবং তিব্বতের বর্ডারের শেষ গ্রাম, আর এই গ্রামে বসেই মহাভারত লেখা হয়েছিল, তাই পৌরাণিক দিক দিয়েও বেশ গুরুত্বপূর্ণ। আর এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে লোকাল মানুষের সাথে মিশে তাদের সাথে কথা বলাটা গুরুত্বপূর্ণ। তাই আমরা একজন গাইড হিসেবে এনাকে নিয়ে নিয়েছি। ইনি সমস্ত জায়গাগুলো নিয়ে যাবেন এবং খুব ভালোভাবে পৌরাণিক গুরুত্ব বা ঐতিহাসিক গুরুত্ব বা এখনকার বর্তমান পরিস্থিতি সব কিছু বুঝিয়ে বলবেন। কথা হয়েছে। ये है माँ सरस्वती और वो है माँ अलकनंदा। वहाँ उसका संगम हो रहा है। यहाँ से दिखने वाले आपको दिखेगा यूपी में, हाँ प्रयाग में, प्रयागराज। इसका भी संगम बोलो या बोलो भारत का प्रथम केशव प्रयाग, ठीक है। इस और सुनो फिर ना, मतलब कि वहाँ पे वो आपको दिखेगी बहुत कम ग्राउंड वाइज, नीचे नीचे। यहाँ पे उसको टच कर सकते हो। इसका जल लोग बेचते हैं भीमपुल में, उसको आप ले सकते हो। इसका जल बहुत कीमती होता है, ठीक है। और देखो भीमपुल में ये लुप्त क्यों भी किसने भी हमका भीम अलग है। ये है गणेश गुफा। यहाँ पे बैठ के गणेश जी ने लिखी थी महाभारत। लिखते लिखते जिनका कलम था ना, कलम टूटने वाला दंत तोड़ के वो कलम पूरा करा, क्योंकि गणेश जी दोनों हाथ से लिखते थे। भीमपुल में लुप्त क्यों नहीं? क्योंकि गणेश जी ने माता को, खुद की बहन को 2 बार बोला इसका शोर कम करो, बट माता नहीं मानी। फिर गणेश जी ने कुछ टाइम के लिए माता को शराब दे दिया। ब्यास गुफा में क्या हुआ, ब्यास जी वहाँ से बोलते रहे, गणेश जी सुनते लिखते रहे। क्योंकि वाली गुफा 5353 गुफा है, वहाँ पे पोती है, मतलब पन्ने, वो सब लिखे गए हैं भोजपत्र में। वास्तव में व्यास जी ने ही लिखी महाभारत। व्यास जी ने 16-17 पुराण ग्रंथ लिखे। फिर व्यास जी ने गणेश जी से बोला अब मैं वहाँ से बोलूँगा आप क्या लिखो। गणेश जी ने हाथों भर दिया है, बट उसके कुछ टाइम बाद ही गणेश जी ने व्यास जी के सामने शर्त रखी, मैं भी एक ही शर्त में लिखूँगा, अगर उस दौरान जरा सा भी शोर शराबा वहाँ मैं लिखना छोड़ दूँगा, ठीक है। यहाँ का और वहाँ का मैंने बता दिया। अब आप अंदर जाओ, दर्शन करो, वहाँ पे गुफा है, एक राउंड लगाओ, ठीक है। चलो आ जाओ। পৌরাণিক মতে বা মানুষের বিশ্বাস, ব্যাসগুহায় বসে মহর্ষি বেদব্যাস মহাভারত
বলতে থাকেন এবং গণেশ গুহায় বসে ভগবান গণেশ সেইটা লিপিবদ্ধ করেন। আমরা গণেশ গুহাটা দেখলাম, এরপর আমরা চলেছি ব্যাস গুহা দর্শন করতে। প্রচুর হাঁপিয়ে গেছে। এখন আমরা ব্যাস গুহায়, আর এই ব্যাস গুহার ভিতরে ছবি দেখাতে পাচ্ছি না কারণ ভিতরে ভিডিওগ্রাফি করা নিষেধ আছে। মানাগ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফুট ওপরে অবস্থিত, আর এই জায়গাটা মানাগ্রামের সব থেকে উঁচুতে অবস্থিত। বেশ খানিকটা চড়াই বেয়ে এই জায়গাটা আমরা এসে পৌঁছালাম, তাই প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি। ব্যাসগুহার পাশে একটা চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি। দোকানে লেখা আছে এটি ভারতের প্রথম চায়ের দোকান। যদিও এখানে আশপাশে কোনো চা বাগান আমরা দেখতে পাইনি, এটা ভারতের প্রথম চায়ের দোকান কিভাবে হলো সেটা জানি না, তবে এখানে অনেক সেলিব্রিটি এর আগেও এসেছেন। 21 जून 2022 को प्रधानमंत्री सिर्फ यही आए थे। दुकान देख रहे हो, ये दुकान पहले बहुत छोटी थी, ये भैया ने काफ़ी बड़ी बनाई। 21 जून को से यहीं पे आए थे, योग करा, ध्यान करा, फिर यहीं से वापस गया अपना दिल्ली, ठीक है, कार्यालय। तो उसके बिहार से हमारा गाँव बना पहला, इसमें लास्ट था ना, अभी पहला। এরপর আমরা মানাগ্রামের একদম শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছি, আর এই দেখুন সরস্বতী নদী বয়ে চলেছে, আর ওই দূরে সরস্বতী মন্দিরটা দেখা যাচ্ছে, আর ওখান থেকেই পাহাড়ের ভিতর থেকে সরস্বতী নদীটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসছে। দেখুন এটা ভীম সেতু সরস্বতী নদীর ওপর অবস্থিত। পৌরাণিক মতে পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গে যান তখন দ্রৌপদী এই নদীটা পার হতে পারছিল না, তখন ভীম পাথর ফেলে এই সেতুটা বানিয়ে দেয়, তাই নাম হয়েছে ভীম সেতু। চলুন এরপর সরস্বতী মন্দিরের মধ্যে প্রবেশ করি। দেখুন মন্দিরের ভিতরটা পুরো শ্বেত পাথরে তৈরি, খুবই সুন্দর দেখতে লাগছে, একবার দেখে নিন। কথিত আছে এই পথেই পঞ্চপাণ্ডবরা স্বর্গে গিয়েছিল। মানাগ্রামে এলে এই জায়গাটায় দাঁড়িয়ে একবার তো ছবি তুলতেই হবে। সামনের দিকে আরও কিছুটা এগিয়ে চললাম। এখানে অনেক দোকান আছে, আপনারা যদি ব্রেকফাস্ট করেন বা চা খান এখানে খুব সহজেই সেটা পেয়ে যাবেন। এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা চলে গেছে বাসুধারা ফলসের দিকে। এখান থেকে দূরত্ব 3.5 কিলোমিটার হবে। এবারে আমাদের এই ফলসের কাছে যাওয়া হবে না, কারণ টাইমটাও কম বা সবাই যেতে রাজিও হচ্ছে না, তাই এবারে যাচ্ছি না। নেক্সট কোনো একবার এসে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। আর এই অলকানন্দার ধার থেকে এই জায়গাটি ভীষণ ভালো লাগছে, আর এইখান দিয়ে ট্রেক করে যেতে খুবই যে ভালো লাগতো সেটা অবশ্যই। আর আপনারা যদি এখানে এসে পৌঁছান অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, বসুধারা ফলসটা ট্রেক অবশ্যই একবার করবেন। খুবই সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে, প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ, আর ট্রেকটাও খুব যে হার্ড ট্রেক এমন নয়। আমরা এখন মানাগ্রাম থেকে ফিরছি, আর আমাদের যে গাইড আছে তার কাছ থেকে মানাগ্রাম সম্বন্ধে অনেক কিছু জানলাম। यहाँ पे बैठ के सभी की दिक्कत सॉल्व करते हैं। यहाँ पे बच्चों के नाच गाना होता है जून के महीने में, जिनका खाना होता है, इसलिए जैसे मैंने बताया ना, यहाँ पे 6 महीने से आपका पूजा पाठ होगी। और ना शादी जब हम जाते जाते हैं होम टाउन, शादी वहीं सबकी वहीं होती है कि यहाँ पे सब आपका पूजा पाठ होता है, हमारा हॉल है, ठीक, आ जाओ। ये गवर्नमेंट से ही बना हुआ है। हाँ, ये मतलब कि जगह के करते हैं हमारे वगैरह। মানাগ্রামে এখন যেসব বাসিন্দাদের আমরা দেখতে পাচ্ছি শীতের সময় এরা
বেশিরভাগই থাকে না, প্রায় সকলেরই যোশীমঠে বাড়ি আছে। শীতের সময় তারা যোশীমঠ চলে যায়, আর এই গ্রীষ্মের সময়টা তারা এখানে আসে। মানাগ্রামে প্রায় 98% মানুষ শিক্ষিত। এখানে অনেকেই আর্মিতে এবং সরকারি বিভিন্ন অফিসে কাজ করে। মহিলারা বেশিরভাগ উলের বিভিন্ন জিনিস তৈরি করেন এবং দোকানে সেগুলো টুরিস্টদের কাছে বিক্রি করেন। আমাদের গাইড আমাদের আরও অনেক কিছু বললেন, খুবই ভালো ছেলে। ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওখানে যদি কেউ গিয়ে থাকতে চান, হোমস্টে বা ওনার সাথে যদি ঘুরতে চান, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা মানাগ্রামের একদম গেটের কাছে চলে এসেছি। উলের দু একটা জিনিস কেনাকাটা করলাম, আর এদিকে খিদেও পেয়ে গেছে, ভাবছি ব্রেকফাস্ট করব, তাই এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলাম। আমরা নিয়ে নিয়েছি আলু পরোটা, টক দই, সাথে ভেজ পকোড়া এবং চা। এখানের এই খাবারগুলোর দাম যে খুব বেশি এমনটা নয়, কিন্তু টেস্ট খুব ভালো। আর তার থেকেও সব থেকে সুন্দর হচ্ছে এখান থেকে ভিউটা। ওইদিকে মানাগ্রাম আর এদিকে হচ্ছে বদ্রীনাথ। অলকানন্দা বদ্রীনাথের দিকে বয়ে চলেছে, আর অলকানন্দার ওপারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেনা ক্যাম্প। সারা বছরই এখানে সেনারা থাকে। শীতের সময় এই জায়গাটা পুরো বরফে ঢেকে যায়। মানাগ্রামকে বিদায় জানিয়ে আমরা এখন বদ্রীনাথে চলে এসেছি। বদ্রীনাথ বাজারের কাছাকাছি দাঁড়িয়ে আছি। আপনাদের একটা জিনিস দেখাই, কালকে যে আমরা লাইনটা দিয়েছিলাম সেটা কতটা বড়, ঠিক কালকের যে ছবিগুলো তুলেছিলাম সেখান থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আজকে তার একটা আইডিয়া দিচ্ছি। এই যে ছবিটা দেখছেন, এই ছবির একদম বাঁদিকে বদ্রীনাথ মন্দিরটা আছে। তারপর এই যে আমি আস্তে আস্তে ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, দেখুন মাঝামাঝি জায়গায় একটা সবুজ রঙের স্ট্রিপ মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই টিনের শেডটা। মন্দির থেকে টিনের শেডটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তারপরেও ডান দিকে অনেকটা দূরে দেখুন, অনেকটা দূরে সাদা যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আর তার আগে একটা গাছ আছে। এর মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি লাইনটা এর থেকেও বড় হয়েছিল। তার মানে বুঝতে পারছেন কতটা বড় লাইনটা হয়েছে। আজও ওখানে মানুষ আমি দেখতে পাচ্ছি, ক্যামেরার মধ্যে হয়তো সেটা মানে আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু আজকেও মানুষগুলো দাঁড়িয়ে আছে লাইনে। মে মাসে এলে ঠিক এমনই ভিড় হয়, অনেকেই মন্দির পর্যন্ত যেতে পারেন না। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মন্দিরে ঢোকার জন্য 3100 টাকা আপনি যদি ভিআইপি টিকিট কাটেন তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন, কিন্তু রেটটা বড্ড বেশি। এখন আমরা বদ্রীনাথ থেকে ফিরছি, তবে আজ ঋষিকেশ বা হরিদ্বারে পৌঁছাতে পারবো না। মাঝে কোনো একটা জায়গায় নাইট স্টে করতে হবে। আগামীকাল আমরা ঋষিকেশে ফিরব। কোথায় থাকবো এখনও ঠিক করিনি। যেতে যেতে যেখানে ভালো লাগবে, পছন্দ হবে, সেই জায়গাটা নাইট স্টে করে নেব। আমরা এখন রুদ্রপ্রয়াগ পেরিয়ে ধারীদেবী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তার ধারে ভারত সেবাশ্রমে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, আর এই জায়গাটা বেশ ভালো লাগলো। ভাবলাম আজকে এখানেই থেকে যাই। দেখুন 5 তলা উপর থেকে চারপাশের ভিউটা বেশ সুন্দর লাগছে জায়গাটা। পাঁচতলায় আমাদের যে রুমটা দিয়েছে, এই রুমটা খুব যে ভালো এমনটা না, মাঝামাঝি ধরনের, কিন্তু আমরা একদম এই সাইডের দিকে এই রুমটা নিলাম জাস্ট একটা রাত থাকবো বলে। তবে ডবল বেডের কিছু রুম আছে বেশ ভালো, আর আমরা 3 জন ছিলাম, তাই ডবল বেডের রুমের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল, তাই এই রুমটাই নিলাম। গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30। আমরা ভারত সেবাশ্রম থেকে চেক আউট করে নিয়েছি। এরপর আমরা চলে যাব ঋষিকেশ। এখান থেকে ঋষিকেশের দূরত্ব 110 কিলোমিটার। দুপুরের মধ্যেই আশা করি ঋষিকেশে পৌঁছে যাব। তবে যেতে যেতে কতগুলো ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। আর প্রথমেই হচ্ছে আমরা এই যে গাড়িতে ঘুরছি, 2টো গাড়ি বুক করেছিলাম, সেটা আগেও বলেছি। এই গাড়িগুলো বুক করেছিলাম যে সংস্থা থেকে, তার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এটা হরিদ্বার স্টেশন থেকে হরকিপৌড়ি ঘাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে, সে হরিদ্বার স্টেশন থেকে 5 মিনিট এগিয়ে গিয়ে বাঁ দিকে এদের অফিসটা। বেস্ট রিলায়েবল
এবং যে ড্রাইভার দুজন ছিল দুজনই ভীষণ ভালো। আমরা মোট 6 দিনের জন্য এই গাড়িগুলো বুক করেছিলাম। কোথায় কোথায় যাব সেটা প্ল্যানিং করা থাকলেও কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছিলাম, সেক্ষেত্রে ড্রাইভাররা কোনো অসুবিধা করেনি এবং আমাদের কোনো জায়গাতে হোটেল ঠিক করা ছিল না। সমস্ত জায়গায় ড্রাইভাররা হোটেল খোঁজার ব্যাপারে ভীষণ হেল্প করেছে, কোনো জায়গায় কোনো বিরক্ত হয়নি। এটা অত্যন্ত সুন্দর একটা ব্যাপার। আচ্ছা, এরপর এই ট্যুরের কত খরচ হলো সেই ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আমরা তো মোট 9 দিনের এই ট্যুরটা করেছিলাম, তাই পুরো খরচটা তো এখানে দেওয়া যাবে না। আমরা এই ভিডিওতে মোট 4টে দিন নিয়েছি, সেই 4টে দিনে কেমন খরচ হলো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, পার ডে পার হেড গাড়ি ভাড়া আমাদের পড়ছে 1000 টাকা করে। 3 জন একটা রুমে ছিলাম, তাই 3 দিন যে হোটেলে ছিলাম, প্রথম রাতটা ছিলাম 2000 টাকার, তারপরে এটা 3000 টাকায় এবং শেষেরটা ভারত সেবাশ্রমে 1200 টাকা। এবং গাড়ি ভাড়া এবং হোটেল নিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে যে পার ডে পার হেড 1500 টাকা করে পড়ছে। আর খাওয়া খরচটা আলাদা করে দিলাম, খাওয়া খরচটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি তার আনসার দেব। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না।